গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটিফুল জার্নি। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আকাশের অবস্থা দেখো, দিনের বেশিরভাগ সময় এরকম পেঁচার মতো মুখ করে থাকে। আর আরেকজনকে দেখো, সকাল সকাল উঠে মর্নিং ওয়াক হয়ে গেল, সকালের সমস্ত কাজ সারা হয়ে গেছে। তোমার আর দরকার নেই ভাই, আমি একাই চলে যেতে পারবো। দড়ি ছিনিয়ে নিয়ে চলে গেল ভেতরে। সকালে সবাই সবার কাজে কিন্তু খুব সুন্দরভাবে ব্যস্ত হয়ে পড়েছে। কে ল্যাম্প পোস্টের মাথায় বসে প্রকৃতির সৌন্দর্য দেখছে, কেউ আবার মায়ের হাত থেকে দড়ি ছিনিয়ে নিয়ে দৌড় লাগাচ্ছে, আর একজন বাবার হাত থেকে ভ্যাকিউম ক্লিনার ছিনিয়ে নিয়ে নিজেই সমস্ত বাড়ি ক্লিন করতে শুরু করেছে। বাবা এখানে ভ্যাকিউম ক্লিনার নিয়ে ক্লিন করতে এসেছিল, সেখানে বাবা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিরেকশন দিচ্ছে, আর ছেলে নিজের থেকে ভারী একটা ভ্যাকিউম ক্লিনার নিয়ে বাড়ি ঘরদোর পরিষ্কার করতে লেগে পড়েছে। মানে আমি কোথায় যে যাবো আমি মাঝে মাঝে না বুঝে উঠতে পারি না। যাই হোক, ওরা বাবা আর বেটাতে মিলে এইসব করুক, আমি ওদিকে যাই রান্না বান্নার কাজ করি। আরি নো কথা, নো। ইংরেজি বলার চেষ্টা করছিস? ইংরেজের দেশে এসে কি বল দেখি একবার। এরকম করে কথা কারা বলে? কারা? দোকানদার এরকম করে কথা বলে? কোন দোকানে? লিডির এরকম করে কথা বলে? তুই নোটিস করেছিস? বাবাকে কি বলে কেনাকাটির পরে, বিল করার পরে কি বলে? কি জিজ্ঞেস করে? বাবা পেমেন্ট করে কি দিয়ে? কি জিজ্ঞেস করে তাহলে? Will you pay by card or cash? কি বলে? কি বলে? আমি আর ঘুমাইনি, দুপুরবেলায় ভিডিও এডিটিংয়ের কাজ করছিলাম। বাবা আর ছেলে জাস্ট একটু আগে ঘুম থেকে উঠে এসছে, আমি এখানে চা করতে এসেছি। আর রিওকে দেখো, বাবার চুলগুলো নিয়ে একটা বড় গার্ডার নিয়ে কোথা থেকে এসেছে বাঁধবে বলে। কি করছিস তুই? বাবার চুল বাঁধছি। বাবার চুল বাঁধছিস? এই স্টেজটাও শুরু হলো ফাইনালি, চুল বাঁধামাদি। বাবা কিছু বলবে? না। একটু আসো, চুল বাঁধবো। চুল বাঁধবো কার? তোমার। আমার চুল নেই। হ্যাঁ, এই ওগুলো চুল বলা যাবে না, টাকি বলা যাবে। আমার মাথায় চুল নেই, ওই অত বড় গার্ডারটা বাঁধার জন্য তো একদমই নেই। গার্ডারের সাইজটা দেখো খালি। এটা দিয়ে নাকি আমার চুল বাঁধবেন উনি? হ্যাঁ হ্যাঁ, তোরটা বাঁধ। এমনিতেও তো চুল কাটতে দিস না, চুলটা বাঁধলে আরো তাড়াতাড়ি বড় হয়ে যাবে তোর, বুঝলি? বিকালবেলার দিকে এখানে আবার এক পশলায় বৃষ্টি হয়ে গেল। বৃষ্টি দেখতে দেখতে আমি না ক্লান্ত হয়ে পড়েছি, তাই ভাবলাম যে একটু বাইরে থেকে ঘুরে আসি, মনটাও ভালো হয়ে যাবে, আর একটা দুটো জিনিস নেওয়ার আছে সেটাও নেওয়া হয়ে যাবে। তো এখন আমরা একটু অলডির দিকে যাচ্ছি। হাই, কোথায় যাচ্ছিস তুই? অলডি লিডিল? সেটা কোন দোকান আবার? ঠিক করে বল কোথায় যাচ্ছিস? অলডি কি করতে? বাজার করব। তো দেখলাম পেঁয়াজটা বেশ সস্তাতেই দিচ্ছে, আর পেঁয়াজ তো লেগেই যায়, সেই জন্য ভাবলাম কিছু পেঁয়াজ এখান থেকে উঠিয়ে নিই। তো এগুলো হচ্ছে বড় বড় পেঁয়াজ, 3টে করে থাকে একটা প্যাকেটের মধ্যে, যেগুলো আগে একটা ব্লগে শেয়ার করেছিলাম, মনোজিৎ অফিস থেকে নিয়ে এসছে। তারপর কিছু টুকটাক ফল নিলাম, একটু লেবু নিলাম, একটু আঙুর নিলাম। যেতে যেতে ডিমের সেকশনটা চোখে পড়লো। ইংল্যান্ডের ডিমের দাম কিন্তু চিকেনের থেকেও অনেক বেশি। 200 থেকে 220-র মধ্যে তুমি 1 কিলো চিকেন কিনতে পারবে, কিন্তু হাফ ডজন ডিম কিনতে গেলে তোমাকে কিন্তু সেখানে 250 টাকা পেমেন্ট করতে হবে। হঠাৎ করেই গত বছর থেকে ডিমের দামটা না বেড়ে গেছে। তো কেন বেড়েছে বলো তো? বাজারে যে পরিমাণ ডিম আসছে তার থেকে বাজারের চাহিদা অনেক বেশি, সেই জন্যই ডিমের দামটা এত বেড়ে গেছে। এখানে যে ডিম উৎপাদন করা হয় সেটার আবার দুটো পদ্ধতি হয়। এক, কিছু মুরগিকে খাঁচার মধ্যে বন্দি রেখে সেইগুলো লালন পালন করে সেখান থেকে ডিম পাওয়া যায়, আর কিছু মুরগিকে ফার্মের মধ্যে ফ্রিলি ছেড়ে দেওয়া হয়, তাদেরকে সেইভাবে লালন পালন করে সেখান থেকে কিছু ডিম উৎপাদন করা হয়। তো এই দুটো পদ্ধতির উপর নির্ভর করেই ডিমের দামটা অনেকাংশে কম বেশি হয়। তো বুঝতেই পারছো, ফ্রিলি ঘুরে ফিরে বেড়াচ্ছে তাদের দাম একটু বেশি হয়, আর যেগুলো খাঁচায় বন্দি থেকে এক জায়গায় থেকে চাষ করা হয় সেগুলোর দাম একটু কম হয়।
অপেক্ষাকৃত। আবার কিছু ডিম অর্গানিকভাবেও চাষ করা হয়, সেগুলোর দাম তো আরোই বেশি। তো আমরা ইউজুয়ালি যে ধরনের ডিমগুলো খেয়ে থাকি সেগুলোর কিছু কিছু 6টার প্যাকেটে আসে, কিছু কিছু 10টার প্যাকেটে আসে, আর কিছু কিছু 12টার প্যাকেটে আসে। এর থেকে বেশি খুব একটা আমি কই দেখিনি। তবে ইন্ডিয়ান বাজারে গেলে বা পাকিস্তানি বা বাংলাদেশি স্টোরগুলোতে গেলে কিন্তু আমাদের ওখানে যেরকম 30টা ডিমের ট্রে পাওয়া যায় সেরকম ট্রেও দেখতে পাওয়া যায়। মিডিয়াম, লার্জ আর এক্সট্রা লার্জ এই 3 ধরনের ডিম এখানে পাওয়া যায়। মনে পড়ে ছোটবেলায় আমরা দোকানে গিয়ে দোকানদারকে বলতাম যে ডিমের সাইজ কিন্তু বড় হওয়া চাই, বড় বড় দেখে ডিম দেবে, ছোট ডিমগুলো কিন্তু দেবে না। ইভেন আমি বড় বয়সে বিয়ের পরেও যখন দোকানে যেতাম ডিম কিনতে, তখনও কিন্তু এই কথাটাই বলতাম দোকানদারকে। আর এখানে দেখো এইসব বলার কোনো দরকারই পড়ে না, তুমি যেমন সাইজের নেবে সেরকম পেমেন্ট তুমি করবে। মোটামুটি ওই 6টার প্যাকেটটার দাম নেয় 150 টাকা মিডিয়ামটার, আর তারপরে লার্জ নিলে সেটার দাম হয়ে যায় তখন ওই 250 টাকার মতো, আর এক্সট্রা লার্জ নিলে তখন হয়ে যায় 280, 300 এইরকম। আর এটা হচ্ছে পিওর অর্গানিক ডিম, এটার দাম অনেকটা বেশি। একটা প্যাকেটে থাকে 6টা আর এটার দাম নেয় 300 টাকা। এখানে অনেক মানুষ জিম করে, আর যারা জিম করে তাদের ডায়েটে কিন্তু ডিম থাকাটা ভীষণ রকমভাবে দরকার। সেই জন্য কোনো কোনো স্টোরে কিন্তু ডিম কেনার সংখ্যাটাও কিন্তু লিমিটেড। আমরা সেদিন গেছিলাম লিডলে ডিম কিনতে, 6টার প্যাকেট নিয়েছিলাম 4টে। তো আমাদেরকে জানানো হয় যে বিলিংয়ের সময় 6টা প্যাকেট 4টে নিতে পারবে না, পার কাস্টমার 3টে করেই ম্যাক্সিমাম নিতে পারবে। তাই শর্টেজ অফ ডিম যাতে না হয় আর তার জন্য যাতে গন্ডগোল না বাঁধে, সেই সব কথা ভেবেই কিন্তু এই ব্যবস্থাগুলো এখানে করা হয়, যাতে সবাই সমান সুবিধা পেতে পারে। ঘুরে টুরে চলে এসেছি বাড়ি, আর এসে খুব খিদে পেয়েছে, তাই এখানে চিজ রোলগুলো রাখা ছিল সেগুলোই এখন গরম করতে দিচ্ছি। তো এটাকে না এরকম মাঝখান থেকে 2টো পিস করে নিয়ে জাস্ট উল্টে রেখে দিয়ে মাইক্রোওভেনে দিয়ে মোটামুটি ওই 1 মিনিট মতো আমি একটু গরম করে নেব। এর ফলে কি হবে, চিজটাও গলে যাবে আর একটার সাথে একটা লেগেও যাবে, আর খেতেও কিন্তু বেশ ভালো হয়, নরম হয়ে যায়, দারুণ খেতে লাগে। চলো এগুলোকে একটু গরম করতে দিই, আর ওদিকে আমি চাও বসিয়ে দিয়েছি, ততক্ষণে চাটাও আমার হয়ে যাবে। তো আমি তো দুধ চা খাবো, এখানে হয়ে গেছে চা আমার। আর মনোজিৎ দেখো এখানে মাচা ওট মিল্ক গ্রিন টি ল্যাটে নিয়ে বসেছে। ওই অফিসে আসে না মাঝে মাঝে প্রমোশনের জন্য, তখন ওটা দিয়েছিল। তো সেটাই এখন মনোজিৎ বললো যে অনেকদিন ধরেই রয়েছে, এবার তো এক্সপায়ার করে যাবে, তো টেস্ট করে দেখি। তো ওটা নিয়েই এখন ফাইনালিও বসেছে, আর আমার চাটাও এখানে ঢেলে দিয়েছে। আর এটা এদিকে গরমও হয়ে গেছে। দেখো এখানে দেখাবো তোমাদেরকে, চিজটা পুরো গলে গেছে আর প্রচন্ড গরম, পুরো ধোঁয়া বেরোচ্ছে। চলো চাটা বসে আমরা খেয়ে নিই, তারপরে যাব রান্না করতে। কি দেখি? কেটে গেছে কার? ওই কোনটা? এই তো, এই যে এই জায়গাটা। এইটা কাটা। রান্না করতে করতে আমার হাতে এখন ছ্যাঁকা লেগে গেছে, আর আমি করে উঠেছি। তাই শুনে রিও বলছে, কোথায় দেখি তোমার লেগেছে, কেটে গেছে। তো বাচ্চারা সত্যি কত ইনোসেন্ট হয় না, যেই লেগেছে সঙ্গে সঙ্গে ওর মনে হয়েছে না আমাকে এবার দেখতে হবে, তাই আমার হাত নিয়ে এখন এটাকে ভালো করার চেষ্টায় লেগেছে। ভালো হয়ে গেছে। দেখি ভালো হয়নি। কি করলে ভালো হবে তাহলে? ও ওষুধ দিলে ভালো হয়ে যাবে। কে ওষুধ দেবে? আমি ওষুধ দেবো। দিয়ে দে। নিয়ে তো হয়ে গেছে। তাহলে কখন দিবি? নিয়ে আয় যা। বেশ কিছুদিন আগে আমি এই পেস্ট্রি রোলটা নিয়ে এসেছিলাম। তো এটা দিয়ে আগে আমি চিকেন প্যাটিস, তারপর এমনি নর্মাল প্যাটিস বানিয়েছি, খেতে খুব ভালো হয়। তো এটা দিয়ে আজকে একটু বিস্কুট বানানোর চেষ্টা করছি, মানে লিটল হার্টস হয় না, তো ওই শেপেরই বানাবো ভাবছি। তো সেই জন্য আমি এখানে পুরো রোলটাকে আগে খুলে নিয়েছি, তারপর এটাকে আস্তে আস্তে ভাঁজ করছিলাম, কিন্তু এত বড়টা ভাঁজ করতে না ভীষণ অসুবিধা হচ্ছে। তো সেদিন আমি ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে দেখলাম যে পরোটা দিয়ে এরকম বিস্কিট বানিয়েছে। তো ভাবলাম পরোটা তো আমার কাছে নেই, তবে এই জিনিসটা আছে, এটা দিয়ে চেষ্টা করতে পারি, কারণ এটা যখন বেক করা হয় বেশ সুন্দর খেতে লাগে আর ভীষণ মানে ফ্লাফি হয়, মচমচে হয়। তো ভাবলাম এটা দিয়ে একবার ট্রাই করে দেখি। তো আমি এরকম গোল গোল ছোট ছোট করে কেটে নিয়েছি, আর সেটাকে একটু ওই হার্টের শেপ দেওয়ার চেষ্টা করছি আর কি, যতটা পারা যায়। তো এরকম এক এক করে বেশ কয়েকটাই করব ভাবছি, তবে পুরো রোলটা করব না, কারণ কি আলটিমেট রেজাল্ট হবে তো জানি না। তাই অর্ধেকটার এরকম ছোট ছোট বিস্কিট বানাবো, তার মধ্যে কিছুটা বানাবো চিনি দেওয়া আর কিছুটা বানাবো চিনি ছাড়া, আর বাকি অর্ধেকটাকে আমি এরকম চিজ ভরে প্যাটিসের মতো বানিয়ে নিয়েছি, আর কিছু ওই ক্রোশ্যান্টের মতো শেপ দেওয়ার চেষ্টা করেছি।
তারপর ওপর থেকে একটা ডিমের কুসুমকে ভালো করে ফেটিয়ে নিয়ে সেটা একটু ব্রাশ করে দিয়েছি। আর এখানে ছোটো বাটিতে বেশ খানিকটা চিনি গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার ওই ছোটো ছোটো বিস্কিটগুলোকে এই চিনির মধ্যে ডুবিয়ে ডুবিয়ে রেখে দেবো। তো অর্ধেকগুলো আমি চিনি দিয়ে এখানে করে নিয়েছি, বাকি অর্ধেকগুলো চিনি ছাড়া করেছি, কারণ মনোজিৎ চিনি দিয়ে খেতে খুব একটা পছন্দ করে না, সেই জন্য। বেক করা প্রায় হয়ে এসেছে, কি সুন্দর ফুলে উঠেছে না। চলো এগুলোকে বার করে দেখি। তো বার করে দেখলাম বিস্কুটগুলো এখনও একটু নরম আছে মাঝখানগুলো, বাট এই প্যাটিসগুলো কিন্তু রেডি হয়ে গেছে। তো এইগুলোকে আমি তুলে রাখছি, আবার একবার বিস্কুটগুলোকে ওভেনের মধ্যে ঢুকিয়ে দিয়ে মিনিট 10 জন্য দিয়ে দেবো। আমি 180 ডিগ্রিতে দিয়েছিলাম প্রিহিটেড ওভেনে, মোটামুটি ওই 15 থেকে 17 মিনিট মতো লেগেছে। আর দেখো কি সুন্দর হয়েছে না বিস্কিটগুলো, আর ভীষণ ফ্লেকি হয়েছে, আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। আমার বাড়িতে বানানো বিস্কুট দেখে মনোজিতের ইচ্ছা আছে আর একবার চা খাবে, তাই এখানে একটু লেমন টি বানিয়ে দিয়েছি, জাস্ট টি ব্যাগ দিয়ে, আর উপর থেকে একটু মধু দিয়ে ভালো করে মিশিয়ে দিয়েছি। আজকে আমি বিস্কিট বানিয়েছি না, কেমন হয়েছে? লিটল হার্টস, হার্টস শেপটা আর আসেনি, ওটা গোল হয়ে গেছে, রাউন্ড শেপ হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি বানাতে চেয়েছিলাম প্রজাপতি বিস্কুট, ঠিক আছে, হয়েছে একটা আধটা প্রজাপতি বিস্কুট হয়েছিল, তারপরে আর হয়নি, রাউন্ড হয়ে গেছে। বাট খেতে কেমন বলো? কেমন করছিলে মুখটা শুনে যেই বললাম? এই যে এগুলো হচ্ছে সেই রাউন্ড হার্ট বিস্কিট, এগুলো চিনি ছাড়া, আর এইগুলো হচ্ছে চিনি দেওয়া, একটু ক্যারামেলাইজ হয়েছে বলে ব্রাউন কালার। বিস্কুটগুলো ঠান্ডা হয়ে যেতে আমি এরকম একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দেবো, যাতে অনেক দিন পর্যন্ত মুচমুচে থাকে। আজকে রাতে আমাদের ডিনারে ধোসা খাওয়ার প্ল্যান হয়েছে। ফ্রিজে কিছুটা মুসুর ডাল ছিল, সেটা দিয়েই সাম্বার বানিয়ে নেব আর ইনস্ট্যান্ট ধোসা বানাবো। এখানে তার জন্য আমি নিয়েছি 1 কাপ সুজি, 1/3 কাপ চালের গুঁড়ো, আর দেবো এখানে বেশ খানিকটা নুন স্বাদ মতো। তারপর সব কিছুকে একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে ওর মধ্যে আমি এখানে গরম জল অ্যাড করেছি, যাতে করে সুজিটা তাড়াতাড়ি ফুলে যায়, কারণ আমার হাতে সময় কম। মোটামুটি এরকম কাদা কাদা মতো মাখা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেবো 3.5 চামচ টক দই দিয়ে এবার ভালো করে এটাকে ফেটিয়ে মাখতে হবে, যাতে করে কোনো রকম লাম্প না থাকে। প্রয়োজনে এর মধ্যে কিন্তু জলও অ্যাড করতে হতে পারে। আমিও বেশ খানিকটা জল অ্যাড করে ভালো করে মেখে এখন ঢাকা চাপা দিয়ে রেখে দেবো মিনিমাম আধা ঘন্টার জন্য, যাতে করে সুজিটা পুরো জলটা শুষে নিয়ে ফুলে যায়। সাম্বার বানানোর জন্য কড়ার মধ্যে সাদা তেল অ্যাড করে ওর মধ্যে কারি পাতা আর সর্ষে ফোড়ন দিয়ে তার মধ্যে আগে থেকে তৈরি করে রাখা মুসুর ডালটা অ্যাড করে পরিমাণ মতো জল আর স্বাদ মতো নুন অ্যাড করে দিয়েছি। তারপর সাম্বার মশলা অ্যাড করে ভালো করে ফুটিয়ে নিয়েছি। শেষে গ্যাস অফ করে লেবুর রস অ্যাড করেছি টক ভাবটা আনার জন্য। লেবু অ্যাড করার পরে বেশি নাড়ানোর দরকার নেই আর একদম ফোটানোর কোনো প্রয়োজন নেই, তাহলেই কিন্তু ওটা তেতো হয়ে যাবে। এবার এখানে তরকারিটা বানিয়ে নেব। প্রথমে কড়ার মধ্যে সাদা তেল অ্যাড করে ওর মধ্যে কারি পাতা, শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে কুচানো পেঁয়াজ অ্যাড করেছি। পেঁয়াজ ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে স্বাদ মতো নুন, সাম্বার মশলা, হলুদ গুঁড়ো অ্যাড করে তার মধ্যে আগে থেকে সেদ্ধ করে কুচো করে রাখা আলুটা অ্যাড করে ভালো করে মিশিয়ে নিয়েছি। সামান্য একটু জল দিয়ে ভালো করে কুক করে নিয়ে শেষে কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি অ্যাড করে চাপা দিয়ে রেখে দিয়েছি বেশ খানিকক্ষণ। তারপর কড়া থেকে নামিয়ে নিয়েছি। ব্যাস, আলুর পুরো একদম রেডি হয়ে গেছে। এবার এখানে আধা ঘন্টা পরে ব্যাটারটা একদম ফুলে গেছে। এবার এটাকে আরও ফুলানোর জন্য আমি এখানে অ্যাড করে দেবো 1/2 চা চামচ বেকিং সোডা, আর সোডাটাকে অ্যাক্টিভেট করার জন্য এখানে আমি অ্যাড করে দিচ্ছি বেশ খানিকটা লেবুর রস। দেখো, লেবুর রস অ্যাড করার সঙ্গে সঙ্গে কিন্তু সোডাটা পুরো ফুলতে শুরু করেছে। এটাকে ভালো করে ব্যাটারের সাথে এবার মিশিয়ে নেব। এই ব্যাটারটা দিয়ে তোমরা ইডলিও বানাতে পারো, আর আমি তো আজকে বানাচ্ছি ধোসা, তবে এটা দিয়ে আমি ইডলি বেশিরভাগ সময় বানিয়ে থাকি। এবার 1 হাতা ব্যাটার দিয়ে তাওয়ার মধ্যে হালকা করে স্প্রেড করে দিচ্ছি। আমি এখানে বেশি বড় ধোসা বানাবো না, আমি ছোট ছোটই বানাবো, কারণ বেশি বড় বানাতে গিয়ে যদি ঘেঁটে যায় আমি খুব একটা ভালো ধোসা সেরকম বানাতে পারি না। খেতে ইচ্ছা করলে তখন নিজের মতো করে বানিয়ে নিই, তো সেই জন্য আমি ছোট করে বানাচ্ছি আর ভালো করে পাতলা করে যতটা পারা যায় স্প্রেড করে দিয়েছি। এবার ওপর থেকে বেশ খানিকটা সাদা তেল অ্যাড করেছি। তেলটাকে ভালো করে খুন্তির সাহায্যে পুরো ধোসাটার উপরে স্প্রেড করে দিয়েছি। মোটামুটি মিডিয়াম টু একদম লো আঁচে ধোসাটাকে ভালো করে এক পিঠ হয়ে গেলে অপর পিঠটাকেও একটু সেঁকে নিতে হবে। এবার পুরোটা হয়ে গেলে তারপর তুলে রেখে দিচ্ছি।
এক এক করে সমস্ত ধোসাগুলো এইভাবে বানিয়ে নিয়েছি। তো দুটো ধোসা আমি আলুর পুর দিয়ে আর দুটো ধোসা আমি চিজ দিয়ে বানিয়েছিলাম, খেতে কিন্তু বেশ হয়েছিল। তো এরকম মাঝে মধ্যে যদি হঠাৎ করে ধোসা খাবার ইচ্ছা করে তাহলে কিন্তু এরকমভাবে তোমরা ইনস্ট্যান্ট ধোসা বা ইডলিও বানাতে পারো। তো এর সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আর মনোজিতও কিন্তু ধোসাটা খেয়ে ভীষণ খুশি হয়েছে, বলেছে দারুণ হয়েছে। চলো টাটা।